এই পরিকল্পনা সবগুলোই ধ্বজভঙ্গ সরকার করতে পারবে না, একটা দুইটা করলেও কম না। তাও কইয়া রাখি, যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে, সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে, চাইলে ওনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে, কয়েক মাসের মধ্যেই বদল আসবে। মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে, দৃশ্যমানভাবে বাংলাদেশের হেলথ প্র্যাকটিস বদলে যাবে দ্রুত। আমি পরিকল্পনাটা 3 ভাগে ভাগ করে বলবো। প্রথমে রোগের চিকিৎসায়, দ্বিতীয়ত রোগের প্রতিরোধে, আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের। মানুষের প্রথম চিন্তা, রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো। প্রত্যেক বছর নানা পরিকল্পনা করে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে, দরিদ্র থেকে কম দরিদ্র হয়। আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায়। চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায়, অন্যের কাছে হাত পাততে হয়। আর এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায়। প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধপত্র। ওষুধের ভ্যাট 15%, সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো 1.5% ভ্যাট মিলায় রোগীকে প্রায় 16.5% ভ্যাট দিতে হয়। এইটা ওষুধ কোম্পানিও বহন করে না, ফার্মেসিও বহন করে না, রোগীকেই বহন করতে হয়। তার মানে 100 টাকার ওষুধ কিনলে আপনি 16.5 টাকা ভ্যাট দেন। সরকার এই ভ্যাট থেকে 3 থেকে 4 হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে। এই ভ্যাট বাদ দিতে হবে। এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয়, কবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব, সরকার চলবে কিভাবে, রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন। খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে, যেমন ক্যান্সারের ওষুধে, ডায়াবেটিসের ওষুধে, হাইপার টেনশনের ওষুধে, অ্যান্টিবায়োটিকে, যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে। আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক, হাবিজাবি, বালসাল, ভায়াগ্রা ইত্যাদিতে। উপদেশটা আবার লাফায় উঠেন না, ভায়াগ্রায় ভ্যাট বাড়ায় দিতে বলছি তাই। আমি কয়া দিবনি ওষুধ কোম্পানিগুলোকে স্যাম্পল হিসেবে ফ্রিতে দিবে, শুধু জায়গায় বসে আওয়াজ দিবেন, আমার ইনবক্সে নক দিবেন, আমি কয়া দিবনি অমুক উপদেশটারে ভায়াগ্রা পাঠান। এইভাবে আপনি যেই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান সেই ওষুধে ভ্যাট নাই করে দিবেন। আর যে ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন। প্লাস মাইনাস কইরা সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না। 2 নাম্বার, ইনভেস্টিগেশনের খরচা কমানো। আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো, নাম কইলাম না আর কি, নাম কইয়া দিলে আবার বিপদ, ভাববে আমি শত্রুতা কইরা নাম কইয়া দিতেছি, তাই নাম কই না। ধরেন হাগার পরীক্ষা করবে, তো ফি নিল 200 টাকা, তো এর মধ্যে 100 টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে পাঠাইছে তারে খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে। জানেন এটা সিস্টেম ভালোই। তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে, তাই না? এটা মানুষ তো রে ভাই। এটা বন্ধ করবেন কেমনে? হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব, বা কইতো ভালো হইয়া যাও, ডাক্তারদের নীতি মেনে চলা উচিত, তাই না? আমি তো চিকনা বুদ্ধিত চলি, তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তাকুস্তি করতে যাব না। চাপা মাইর দেব, মাইর হবে, সাউন্ড হবে না। হ্যাঁ, মাইর হবে তো সাউন্ড দেন আপনি, আপনার সাউন্ড না দিলে তো মজা আসে না। তা কেমনে এটা করা হবে? সব ডায়াগনস্টিক টেস্টগুলো করবে সরকারি সেন্টারগুলো কস্ট প্রাইসে, মানে যেটা খরচা শুধু সেটাই নিবে সে রোগীর কাছ থেকে। যত টাকা খরচা হবি টেস্টটা করতে, সেই খরচায় করে দেবে ওই টেস্টটা। ঢাকায় সরকারি হাসপাতাল তাও কম না, মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো আছে, বিশেষায়িত হাসপাতাল আছে, যেমন কিডনি হাসপাতাল, নিউরোলজি ইনস্টিটিউট, এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট, তারপরে সিএমএইচ, এগুলো তো মেলা কিছু আছে, আর কইলাম না আর কি। আমাদের সরকারি সেন্টার তো কম, আমরা কি নতুন সেন্টার বানাবো? না, বানাইতে হবে না। আপনি কি করবেন? আপনি টেস্ট করেন কি? রক্ত করেন, মলমূত্র, কফ করেন, আর এক্সরে, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোই তো করেন, তাই না? রক্ত, মলমূত্র, কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন। ওটি যে সব রক্ত দিয়ে আসবে, মলমূত্র, কফ দিয়ে আসবে, ওটি কালেক্ট করবে, কালেক্ট করে এটা পেঠে দিবে সেন্টারে, যেই হসপিটালে, সেইখানে টেস্ট করার জন্য। আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার, 12 নম্বর করলেন কালেকশন সেন্টার, কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার, এইভাবে সব 6-7 জায়গায় করলেন মিরপুরে, বা আরো বেশি হইতে পারে, জায়গা বেশি লাগবে না।
একটা ঘর লাগবে, শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন, স্যাম্পল পাঠাই দিবে মূল সেন্টারে, সেইখানে টেস্ট করে রেজাল্ট পাঠাই দিবে ওই কালেকশন সেন্টারে। কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই, কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার, এই যে লিভার ফাংশন টেস্ট, এই যে দেখেন 230 রুপি। হ্যাঁ, সে তো লাভ করে এই রেটটা দিছে, তাই না? তো এই লিভার ফাংশন টেস্টের বাংলাদেশে কত খরচ? 1000 টাকা। এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন, 1000 টাকা। তাহলে এটার কস্ট প্রাইস কত হবে? বড় জোর 100 টাকা বা 150 টাকা, তার চেয়ে বেশি তো না। তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টারগুলা আপনার ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো 75% কমে যাবে। 75%। অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে? আরে সরকার তো বিনা পয়সা দেওয়া উচিত, সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে, তো বিনা পয়সায় দেওয়া উচিত। আমি তো বিনা পয়সায় চাচ্ছি না, আমি শুধু কস্ট প্রাইসে চাচ্ছি। আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে, তাই না? তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে, যেখানে এক্স-রে হবে, সিটি স্ক্যান হবে, ইকোকার্ডিওগ্রাম হবে, এমআরআই, আলট্রাসাউন্ড হবে। আর দুটা কথা বলি ডাক্তার, আপনার ডাক্তার সহকর্মীদের, যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন, এইটার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগে কে? আপনি চেম্বারে করবেন, চেম্বারে করে দেখে ওইখানে কয়ে দেবেন, টাকা পয়সা জানা আর নেবেন। এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি। ডাক্তার সাহেবরা আমার মাইন্ড করেন না, ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করেন না, এটা একটা খারাপ কথা কইলাম আর কি। আপনারা ট্যাক্স ফাঁকি দেন, হ্যাঁ, ব্যাপকভাবে ফাঁকি দেন। যাই হোক, আমি আর এটা কই না, বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না করলে, বুঝছাও? তো ঘাট তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না, বেড়াছাড়া করে দিবে কিন্তু আপনাদের। এখন থেকে অভ্যাস করা ভালো, তাই না? তো শুনেন, এখন কি করা যায়? সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছাপে দিবে, সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে। আপনি অর্ডার দিবেন আজকে, কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড। এখন কত দামে কিনবেন সে প্রেসক্রিপশন প্যাড? যেমন ধরেন আপনার ফি হচ্ছে 1000 টাকা, আপনি বলবেন যে আমি 1000 টাকা ফি নেবো, তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে 250 টাকা দিয়া, 25%। মানে আপনার ফি এর 25% দাম হবে প্যাডের একটা পাতার, আপনার ট্যাক্স কিন্তু 25%, ওইটাই নিশ্চিত। এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে, কিউআর কোড দেওয়া থাকবে, ট্রেস করা যাবে। এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না। তাইলে দেখেন কোয়াকদেরও বেশ বিক্রি হবে না, আজাইরা ওষুধ বিক্রি হবে না, নিজে যায় ওষুধ কিনতে পারবে না। এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে। কেমন করে? মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে, দিলে 200 টাকা ফেরত পাবে। বুঝছাও? আপনি কি করলেন? আপনি বেনিফিটটা, টাকার বেনিফিটটা রোগীকে দিলেন, ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন। এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে? সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে। এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের, ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে। ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখবি, দেখে কলে একটা মতামত দিবি, যদি ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খ্যাক করে ধরবি। প্রত্যেক ডাক্তারের অন্তত 10টা প্রেসক্রিপশন বছরে খুঁটায় খুঁটায় দেখা হবে, প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্যসেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে। প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা কমায় ফেলতে হবে। আপনি এটা খুব অল্প সময়ে 1-2 মাসের মধ্যে করে ফেলতে পারবেন। মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে, মেলা খরচা কমে গেছে। মানে স্বাস্থ্যসেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার, তাই না? এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে। এইটা প্রফেসর ইউনূসের সরকার এখনই করতে পারে। তবে সমস্যা আছে। সমস্যা কি? আসেন দেখি। এই স্বাস্থ্যমন্ত্রী মশাইরে বিশাল হেলথ মাফিয়া খাইয়া দিতে পারে। এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাড় তেরা সাহসী দক্ষ লোক লাগবে, যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে, যার দেখে ডরে নড়বে আর কি সারাক্ষণ। আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্য না, কি কারণ, তাই না? এবার আসেন রোগ প্রতিরোধের বিষয়ে কথা বলি। আমাদের রোগের, বাংলাদেশের আর কি, একটা বড় অংশ পানিবাহিত রোগ। ধরেন ডায়রিয়া, আমাশা, এই যে শুধু না, জন্ডিস, পোলিও, টাইফয়েড, গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত। আমাদের যে আলসার হয় এত বেশি, এর কারণ হচ্ছে পানি আমাদের দূষিত। এইটা ছড়ায় ওয়াসার পানি দিয়া। আমরা সেই ওয়াসার পানি ফুটায় খাই, তাই না? কত এনার্জি আর টাইম নষ্ট হয়, গ্যাস নষ্ট হয়। এই ওয়াসার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এসে পুরা পানির সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে। ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে। প্রচুর গ্যাসের খরচা তো বাঁচবেই, রোগাক্রান্ত হওয়া থেকে বাঁচবো আমরা।
একটা হাইপোথেটিক্যাল হিসাব করি, আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেক দিন। বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় 6,73,48,405 জন। ধরা যাক প্রতিজন দৈনিক 1 লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান। তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না, এটা কয়েকদিন আগে দেখেছিলাম 18 টাকা ঘনমিটার। তাহলে গ্যাসের খরচা কত হয়? গ্যাসের চুলায় 1 লিটার পানি ফুটাইতে 0.09 ঘনমিটার গ্যাস লাগে। তার মানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 18 টাকা হইলে 0.09 ঘনমিটার গ্যাসের দাম হইতেছে 1 টাকা 62 পয়সা। মোট খরচ হইতেছে 6,73,48,405 জনের জন্য দৈনিক 10,91,04,435 টাকা খরচা করি আমরা গ্যাস। এটা পুরাই আমরা শুধু পানি ফুটানোর জন্য। প্রফেসর ইউনূস আপনি দেখেন ক্যাঙ্কা অপচয় আমরা করিচ্ছি। তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেক দিন 1 লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক 10,91,00,000 মানে প্রায় 11 কোটি টাকা পানিতে পড়ে যায়, এমনি এমনি উড়ে যাচ্ছে এটা। তাহলে পানি ফুটাইতে 1 বছরে কত টাকার গ্যাস পুরাই, এটা চিন্তা করেছেন? স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি, কি পান করিচ্ছি, কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে। ওয়াসা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার চাপ কে নেয়? স্বাস্থ্য মন্ত্রণালয়। তো তাহলে ওয়াসাকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না? আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি, পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয়। আর কি ব্যবস্থা? খাদ্য নিয়ে আর একটা ব্যবস্থা করতে হবে। সেটা কি? আসেন দেখি। যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে, ওটাকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে। খাদ্যও দেখবে, ওষুধও দেখবে, কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। আরবান প্ল্যানিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে, রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে। বাড়ির নকশা, রাস্তার ডিজাইন, খোলা জায়গা, পার্ক, জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না। আপনি কলিগ হইলে একটা বাড়ি বানাবেন, আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা, এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা। আপনার তো রাস্তার প্ল্যানও করা উচিত না, কারণ অ্যাক্সিডেন্ট প্রবণ রাস্তা বানায় ফেলেন তো আপনারা। কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। কীটনাশক, ফুড গ্রেড কালার, ফুড প্রিজারভেটিভের জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। আর কি? লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমে ফেলতে হবে। লবণের জন্য হাইপার টেনশন হয়, চিনি থেকে ডায়াবেটিস হয়, স্থূলতা হয়। দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমাই দিতে পারবেন। আমাদের তো মূল খাবার ভাত। আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে। আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন ধান। ও আচ্ছা, ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি, এটা বেশি ডাক্তারি হয়ে গেছে, আসেন এটা কি বুঝেনি। গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এটা হইতেছে একটা স্কেল। হ্যাঁ, এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে। এই স্কেলটা 0 থেকে 100। সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। গ্লাইসেমিক ইন্ডেক্সের 3 রকম গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, লো, মিডিয়াম আর হাই। তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা? এই ধরনের খাবার, এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে 0 থেকে 55 হইলে জিআই স্কোর, তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এই ধরনের খাবার ধীরে 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 রক্তে শর্করা বাড়ায়, ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে। এটা কি কি? ডাল, ওটস, সবুজ শাকসবজি, বাদাম, এগুলা। এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার। 2 নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা হচ্ছে 56 থেকে 69 পর্যন্ত। এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি, যেমন ব্রাউন রাইস হইতে পারে, মিষ্টির আলু হইতে পারে, এগুলো মোটামুটি ভালো খাবার। আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা 70 থেকে 100। এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয়, যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে, যেমন সাদা রুটি, চিনি, সফট ড্রিঙ্কস, এইগুলা। তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন ভালো? রক্তে যদি শর্করা দ্রুত ওঠে, দ্রুত নামে, তাইলে ডায়াবেটিস হয় আমাদের। এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খাইলে বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়, হার্টের স্বাস্থ্য ভালো থাকে, কোলেস্টেরল কমায়,
এবং ধীরে 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 শক্তি দেয়, ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে। আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে, চিন্তা করলে গ্লুকোজ লাগে, বুঝছাও? মানে মাথা, ব্রেন গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য। তো সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে। তো চিন্তা করলে যারা লেখাপড়া করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে। তো আপনি যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে লো গ্লাইসেমিক খাবার খাইতে হবে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে ব্রি 105 নামের একটা নতুন ধান করছে, কৃষক ভাইরা এটা শুনে রাখেন, এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা জিআই হচ্ছে 55, খুব ভালো একটা ধান। এটা বড় 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 ধান হিসাবে এটা লাগানো যায়। এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটকে আরো বলতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান যেন তারা আরো আবিষ্কার করে। আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন। এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায়। ঢাকা শহরে প্রত্যেকদিন প্রায় 1 কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে, কিন্তু আপনি দেখেছেন টয়লেটের জায়গা আছে? আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো, টয়লেট করার জায়গা নাই। কোথায় মুতবেন? হাগার কথা বাদই দেন, মোতারই জায়গা নাই, তাই না? কয়টা পাবলিক টয়লেট আছে জানেন? মাত্র 133টা ঢাকা শহরে। মানে 75,000 মানুষের জন্য একটা টয়লেট। কি করবে ওইটা? ঠিক থাকবে? ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত। মানে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেটগুলো হবে স্বয়ংক্রিয়। একজন টয়লেট করে আসবে, তারপরে এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে, তারপরে আর একজন যাবে। এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে, পরিচ্ছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিচ্ছন্ন পানি দিতে পারবেন না, বিশুদ্ধ পানি দিতে পারবেন না। আর কি? জিমনেশিয়াম লাগবে। শহরে 5,000 থেকে 10,000 মানুষের জন্য একটা জিম, আর গ্রামীণ বা কম ঘনবসতিপূর্ণ এলাকায় 15,000 থেকে 20,000 মানুষের জন্য একটা করে জিম। এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে। কমিউনিটি জায়গা দিবে, মানে সমাজ জায়গা দিবে, সরকার ইকুইপমেন্ট কিনে দিবে, আর মেম্বার ফি দেওয়া রক্ষণাবেক্ষণ হবে। কোনো বিল্ডিংয়ে যদি 500 লোক থাকে সেই বিল্ডিংয়ে জিম বাধ্যতামূলক। ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমের সরঞ্জাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট। আমাদের ফাঁকা জায়গা থাকলে ওইখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসাই দিতে হবে, যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানেও জিমটা ব্যবহার করতে পারে। একটু নড়াচড়া করলো আর কি। আর কইলাম না, মাথা হ্যাং হয়ে যাবে। এই যতগুলো পরিকল্পনা বললাম, কোনো পরিকল্পনাতেই সরকারের কোনো টাকা লাগবে না, বা লাগলেও সামান্য লাগবে। নিতে হবে উদ্যোগ, দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে, নতুন প্রাণ শক্তি জাগায় তুলতে হবে জাতির মধ্যে। কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন। অনেক কাজ করার আছে। শুধু এই স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গর্বের উপলক্ষ হয়ে উঠতে পারে। এটা কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না, দেখলেনই তো। এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার কি কাজগুলো করবে? হ্যাঁ, বিশাল প্রশ্ন, তাই না? হ্যাঁ, আরে ভাই, দায়িত্ব পেয়েছেন, জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পেয়েছেন, যেই সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি, চাই সরকার সফল হোক। আপনাকে তো ভালোবেসে আলো জ্বালাইতে হবে। হুইজা একটা গান আছে না, এই যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায়। এইটা কিন্তু একটা নিছক চাকরি না, এটা একটা মিশন। আপনাকে একটা ছাপ রেখে যেতে হবে বাংলাদেশের মধ্যে। এই সুযোগ তো খোদাতাআলা আপনাদের দিছে রে ভাই। কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য, আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যে এমন একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবেই কাজে লাগাইলেন না। আফসোস। কাজ করেন, ছাপ রেখে যান, বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান, মানুষের মনে অমর হইয়া থাকেন। অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে, কাজে লাগান রে ভাই, কাজে লাগান।